বানরের সাথে আপনি যদি পাগলামি করেন, বানরও কিন্তু আপনাকে পাগলামি করবে। আপনি যদি বানরের সাথে কোনো ধরনের কোনো কিছু না করেন, তাহলে বানর কিন্তু সহজে আপনাকে ক্ষতি করবে না। ও ও এই বাচ্চাটার কাছ থেকে চিপসটা থাপা দিয়ে নিয়ে আসে, চিপসের প্যাকেটটা এনে এখানে ছিঁড়ে ও একা একাই খাচ্ছে। যে আমি ফোনে কথা বলতেছি, হ্যাঁ, এরপর আমি তো আসলে বুঝতে পারি না ও এনে আছে, খাওয়ানো নিয়ে আসতে পারি না। আচ্ছা, তাই ও মনে করছে যে নিশ্চয়ই এটা খাওয়ানি হবে। হ্যাঁ। সো এর মধ্যে থাবা দিয়ে লয়ে দূর। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে বন্ধু যদি পায় গো ব্যথা। আমাদের ক্ষতি শুধু ক্ষতিই নয়, এই রকমের এই যে বন যে ক্ষতি হয়েছে, এর চেয়ে মানুষের হারে আরো অনেক ক্ষতি হয়েছে। যেমন আমাদের অঞ্চল থেকে হাজার হাজার মানুষও ক্ষতি হয়ে গেছে। সুন্দরবনের বদ্বীপ থেকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের বদ্বীপের ঠিক বিপরীত মুখে, অর্থাৎ আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুন্দরবনের বদ্বীপ। আর আমি ঠিক নদীর এই পাশে দাঁড়িয়ে আছি। এইখানে এই পাশটা কিছু জনবসতি আছে, আর ওই পাশটা পুরোটা জঙ্গল। বিভিন্ন ধরনের পেশার মানুষ আছেন এই এলাকায়। তো এই মানুষের জীবনযাপন নিয়ে আপনাদের কাছে দেখাবো এই সুন্দরবনের বদ্বীপ। আমাদের আজকের যাত্রা সুন্দরবনের বদ্বীপে, যেটি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলার আমতলী উপজেলায় অবস্থিত। যেহেতু আমরা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা থেকে যাচ্ছি, তাই আমাদেরকে একটি নদী পার হতে হবে, যেই নদী আলাদা করেছে পটুয়াখালী ও বরগুনা জেলাকে। এখানে ছোট ট্রলারে মানুষের পাশাপাশি পার করা হয় মোটরসাইকেল। আমরা যার মোটরসাইকেল ভাড়া করে এখানে এসেছি তার পরিচিত দুইজন মানুষ আছে এই এলাকায়, যারা দুইজনই স্থানীয় বাউল শিল্পী। আর তারাই আমাদেরকে পুরো জঙ্গল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এখানে এসে পেয়েও যায় সেই দুই শিল্পীকে। একটি চায়ের দোকানে বসে তারা আমাদেরকে একটি গানও শোনালেন। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ও কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে বন্ধু যদি পায় গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে বন্ধু যদি পায় গো ব্যথা। আমার নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আপনারা যারা এখানে আসতে চান তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে বরগুনা জেলার আমতলী বাস স্ট্যান্ডে। আর এখান থেকে অটো কিংবা মোটরসাইকেলে করে সরাসরি চলে আসতে পারবেন ট্যাংরাগিরি অভয়ারণ্যে। মোটরসাইকেল ভাড়া দুইজনের 150 টাকা। থাকার জন্য অল্প টাকায় আমতলীতে পেয়ে যাবেন হোটেল। অভয়ারণ্য প্রবেশে স্থানীয় প্রশাসন ব্রিজ নির্মাণের উদ্যোগ নিলেও উচ্চতা জটিলতায় দীর্ঘদিন যাবৎ বন্ধ ব্রিজের নির্মাণ কাজ, তাই ছোট নৌকাতে করেই পার হতে হয় আমাদেরকে। বন্ধুরা, আমরা খেয়া পার হয়ে এই পার চলে আসছি। এই ট্যাংরাগিরি যে অভয়ারণ্য আছে সেই অভয়ারণ্যের ভিতরে
এই যে অভয়ারণ্যের ভিতরে যাচ্ছি আমরা, বিশাল এরিয়া নিয়ে সুন্দরবনের যে বদ্বীপ, সেই বদ্বীপের যে একটা অংশ, এটা পটুয়াখালীর জেলার পাশেই যে বরগুনার মধ্যে পড়েছে। এখানে স্থানীয় যে বাসিন্দারা আছেন, আমরা তাদের সাথে যাচ্ছি। পর্যটকরা এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন। এখানে বানর, হরিণ, এমনকি মেছো যে বাঘ আছে, সেই মেছো বাঘও নাকি এখানে দেখা যায়। তো আমরা ভিতরে যাই, ভিতরে গেলে দেখতে পারবো যে আসলে বাঘ বা হরিণ পাই কিনা। তবে বানরদের জন্য কিছু চিপস নিয়ে নিয়েছি, যদি বানরদেরকে পাই তাহলে ওদেরকে দিব। হরিণ পেয়ে গেছি, কিন্তু হরিণ, এই যে হরিণ, এই যে হরিণ চলে আসছে। তো হরিণদেরকে একটু চিপস, ওকে কামড় টামড় দিবে নাকি? কামড় দিবে না। হরিণগুলো কিন্তু চিপস খাচ্ছে। সবচেয়ে মজার বিষয় যে বানরের জন্য চিপস আনলেও আমরা হরিণরাই কিন্তু চিপস খাচ্ছে। এখানে পুরো জঙ্গলে জুড়ে কিন্তু হরিণ আর বানর রয়েছে। ওই যে বানর দেখতে পাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে একটা বানর। আমরা একটু সামনের দিকে যাই, ওই পাশে যাই, ওই যে একটা বানর আছে, ওই বানরটার কাছে যাই। রাস্তার ঠিক মাঝখানে ও বসে আছে, ওরে চিপস দিব। বানরের সাথে আপনি যদি পাগলামি করেন, বানরও কিন্তু আপনাকে পাগলামি করবে। আপনি যদি বানরের সাথে কোনো ধরনের কোনো কিছু না করেন, তাহলে বানর কিন্তু সহজে আপনাকে ক্ষতি করবে না। পশু পাখি কখনোই উগ্র হয় না। মানুষ তাদেরকে যখন বিরক্ত করে, তাদেরকে যখন ক্ষতি করতে চায়, ঠিক সেই সময় কিন্তু তারাও অত্যন্ত উগ্র মেজাজি হয়ে যায় এবং মানুষকে ক্ষতি করে। এই যে দেখেন, একটা বনের প্রাণী, আমি তো কখনো ওকে এইভাবে কাছাকাছি দেখি না। ও কিন্তু, আমি যদি ওকে কোনো কিছু করতে যাই, তখনই কিন্তু ও আমাকে অ্যাটাক করতে আসবে। এছাড়াও কখনোই আপনাকে ক্ষতি করবে না। এই অভয়ারণ্যতে ঘুরতে আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একদম নীরব। যেহেতু সুন্দরবনেরই একটা অংশ এটা। ওর খাওয়া শেষ, ও চলে যাচ্ছে। এইভাবে বানরের পিছনে পিছনে আমরাও যাই, দেখি বানর করে। ও এই বাচ্চাটার কাছ থেকে চিপসটা থাপা দিয়ে নিয়ে আসে, চিপসের প্যাকেটটা এনে এখানে ছিঁড়ে ও একা একাই খাচ্ছে। তুমি কি ভয় পাইছো? ভয় পাইছো? ভয় পাইছো না? চিপস কি থাপা দিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। এই বাচ্চাটার হাত থেকে চিপসের প্যাকেটটাও থাপা দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে ও ছিঁড়ে এখানে ও একা একাই খাচ্ছে। এই যে দেখেন, যারা এখানে পর্যটকরা আসেন, তাদের হাত থেকে অনেক সময় মোবাইল বা বিভিন্ন জিনিস ও মানে জোর করে এক প্রকার ছো মেরে নিয়ে যায়। কার মোবাইল নিয়ে গেছিল এখান থেকে? আমার নিজের মোবাইল। রিপন ভাই মোবাইল থাপা দিয়ে একদিন নিয়ে গেছিল। কি নিয়ে গেছিল মোবাইলটা? যে আমি ফোনে কথা বলতেছি, হ্যাঁ, এরপর আমি তো আসলে বুঝতে পারি না ও এনে আছে, খাওয়ানো নিয়ে আসতে পারি না। আচ্ছা, তাই ও মনে করছে যে নিশ্চয়ই এটা খাওয়ানি হবে। হ্যাঁ, সো এর মধ্যে থাবা দিয়ে লয়ে দূর। তারপরে কি বলে? ওরে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক রিকোয়েস্টের পর ও ফালাই রেখা হ্যাঁ গাছে লাফ দিয়ে উঠছে। মানে ও রিকোয়েস্ট করলে কি বুঝতে পারে? হ্যাঁ, রিকোয়েস্ট করলে বুঝতে পারে। এরকম আরো কতগুলো আছে বানর ভাই এখানে? আসলে ওর মতন আর একটাও নাই, অনেক আছে কিন্তু ওর মতন নাই। ও এই মানুষের লগে লগে হাঁটবে, হাজার হাজার বানর আছে, কিন্তু আপনার ও এই মানুষের সাথে সাথে হাঁটবে, মানে মানুষের সাথে চলবে। ওরে খাবার টাবার দেয়, খাবার টাবার দেয়, এই যে আসে সেই খাবার। ও তো এই যে ওই ছোট বাচ্চাটার কাছ থেকে থাপা দিয়ে নিয়ে নিল, এইভাবে কি পর্যটকদের কাছ থেকে নিয়ে নেয়? হ্যাঁ, সবার কাছ থেকে নিয়ে নেবে, দিলে আর কোনো কিছু করবে না। আপুসে দিয়ে দিলে আর কোনো কিছু আসলে করে না। ও কিন্তু আমাদের সাথে সাথে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে অন্যান্য বানরগুলো নাই, শুধু ওই আছে। এই জঙ্গলের ভিতরে কিন্তু পিকনিকের স্পটও আছে। এই যে এখানে পিকনিকের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর যারা পিকনিকে আসবে, খুবই চমৎকার একটা জায়গা, যে এই ছনের যে ঘরটা বানানো হয়েছে পিকনিক স্পটের জন্য। যারা এখানে আসবে, তারা যদি রান্না করে খেতে চায়, তাহলে কিন্তু চুলার ব্যবস্থাও আছে। এই যে
এক একটা চুলা, কত বড় বড় চুলা ব্যবস্থা করা হয়েছে, যেন বড় বড় যদি হাঁড়িও হয় সাথে এখানে যাতে রেখে রান্না করা যায়। আর ঠিক পাশেই কিন্তু নদীটা, এই যে ঠিক পাশে নদী। ওই পাশটাতে জনবসতি আছে কিন্তু, আর এই পাশটা পুরোটাই হচ্ছে অভয়ারণ্য অর্থাৎ সুন্দরবনের একটা অংশ। খুবই চমৎকার একটা জায়গা। যদি আপনারা এখানে আসেন এই ট্যাংরাগিরি, তাহলে হয়তো বা এখান থেকে ঘুরে যেতে পারবেন, খুবই চমৎকার একটা ফিল পাবেন। আমাদের সাথে স্থানীয় যে ভাইয়েরা আছেন, আমরা যে ভাইয়ের কাছে আসছি, ভাইয়ের বাসায়, এই ভাইয়েরা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন পুরো এরিয়াটা। এই গাছটা যখন সিডরের সময় হয়েছিল 2007 সালে, ঠিক এই সময়ে উল্টে গেছে, বিশাল একটা গাছ। এটা কিন্তু এই গাছের যে গাছের গোড়াটা আছে সেটাই, শিকড়গুলা, এখন গাছটা আবার শিকড় থেকে দাঁড়িয়ে যাচ্ছে। এটা এই সিডরের সময় কি আপনাদের রিপন ভাই অনেক ক্ষতি হয়েছিল? আমাদের ক্ষতি শুধু ক্ষতিই নয়, এই রকমের এই যে বন যে ক্ষতি হয়েছে এর চেয়ে মানুষের হারে আরো অনেক ক্ষতি হয়েছে। যেমন আমাদের অঞ্চল থেকে হাজার হাজার মানুষও ক্ষতি হয়ে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, অনেক বাড়িঘর দুয়ার কোনো কিছু নাই। এমনকি 1 বিঘার 10 কাঠা জমি ছিল নদীর কাছাকাছি, পদ্মার কাছে, তাও চেপে না কোন জায়গায় আমাদের এই জমি 10 কাঠা ছিল, এরকমের ক্ষতি হয়ে গেছে। এই বন তো এইটুক তো মানে এখন পর্যন্ত এই স্মৃতি খেলে একটাই আছে, আর তার তো সবে মোটামুটি 16-17 বছর আগের কথা। প্রায় 17 বছর আগে 2007 সালে যে সিডরের যে ক্ষতিটা আমাদের এখনো মনে আছে আমার সম্পূর্ণ, এত মারাত্মক ছিল। আমরা ঢাকায় ছিলাম, রাতে 12টার সময় আমার খেয়াল আছে যতটুকু, মনে হচ্ছিল কি আমাদের বিল্ডিং ভেঙে যাবে, এমন একটা অবস্থা। আর এই গাছটাকে দেখে বোঝাই যাচ্ছে যে কি ভয়ঙ্কর একটা সময় পার করছে এই জঙ্গলটা। ভাই এলাকার যারা মানুষ আছে, যে রিপন ভাই, ওনারা যেহেতু এই এলাকার, ওনারা বললেন যে খুবই ভয়াবহ একটা রাত গেছে ওনাদের ওই সময়। আর বাড়িঘর, বিভিন্ন বাড়িঘর একদম এক বাড়ি আরেক বাড়ির উপরে গিয়ে নাকি পড়ছিল ওখানে, সেটা আমরা শুনেছিলাম। এখানে পর্যটকদের জন্য স্থানীয় বন বিভাগ জঙ্গলের ভেতর দিয়ে ইট বিছিয়ে ছোট একটি রাস্তা তৈরি করে দিয়েছে, যেটি সরাসরি সমুদ্রের কাছে গিয়ে শেষ হয়েছে। এই জঙ্গলের মূল আকর্ষণ হরিণ ও বানর। এছাড়া এখানে মেছো বাঘও নাকি দেখতে পাওয়া যায়, তবে আমরা বনের ভিতরে কোনো বাঘ দেখতে পাইনি। জঙ্গলের ভিতরে দেখেন যে পশু, গরু, এই যে গরুগুলো একদম ভিতরে, ওই যে কোনো ধরনের দড়ি অথবা কোনো ধরনের কোনো কিছু নাই গলার মধ্যে, একদম চুপচাপ মিলিমিলি বসে আছে। যদিও জঙ্গলে একদম ভিতরে, এখানে যেহেতু এই যে তিনটা গরু আছে, একটা বাছুর আর 2টা গরু, পুরোটা কিন্তু জঙ্গল, কোনো ধরনের কিচ্ছু নেই, কোনো সাউন্ড নেই, শব্দ নেই। গরুগুলো সম্ভবত স্থানীয় মানুষের গরুগুলো, এই স্থানীয় মানুষের এখানকার। এই গরুগুলা কিভাবে আনছে ওখান থেকে? ওখান থেকে ওই খাল সাঁতার দিয়ে আনছে, সাঁতার দিয়ে আনার পর আচ্ছা, আষাঢ় মাসে দিয়েছে, জি, ফাল্গুন মাসে, মাঘ মাসে, ওই যে বর্ষার মৌসুমে দিছে, আল্লাহ যদি বাঁচায়। দেখা গেছে বাংলা মাস হলো যে ফাল্গুন চৈত্র মাসে বের করবে। মানে এইভাবেই থাকবে জঙ্গলের মধ্যে। যদি হারায় টারায় যায় কোথাও, হারায় গেলে তো কিছু করার নাই, হয়তো ভাগ্য দিয়া চোরে নিয়ে যায়, যদি 2-1টা নাইলে থাকে জঙ্গলে, হয়তো আজকে পাইলাম না, কালকে পাবো না, পরশুদিন পাবো, এরকমের। ও আচ্ছা, মানে স্থানীয় যে বাসিন্দারা আছেন ওনারাই এই গরুগুলোকে এখানে রেখে গেছেন। যখন কয় মাস পরে, 3 মাস 4 মাস 5 মাস পরে, 6 মাস পরে, 3-4 মাস পরে আইসা এই গরুগুলোকে আবার নিয়ে যাবেন। গরুগুলো এখানেই থাকবে, এখানেই খাবে, মাঝে মধ্যে চুরি হয়ে যায়। তো এত বড় জঙ্গল, সেজন্য জিজ্ঞেস করছি যে হারায় টারায় যায় কিনা। তো ওনারা খুঁজে দেখে যে আসলে আশেপাশেই থাকে, বেশি দূরে যায় না আর কি। এই জঙ্গলের সৌন্দর্য মুগ্ধ করেছে আমাকে। বাংলাদেশের পর্যটনের অন্যতম আকর্ষণ এই বন। ভ্রমণ পিপাসু ও পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সুন্দরবন।